প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরায়ু টিউমার ও তার চিকিৎসা, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নুসরাত আরা ইউসুফ ১৯৭৫ সালে জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ তোমাকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরায়ু টিউমার ও তার চিকিৎসা, অর্থাৎ এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটি খুবই কমন নারীদের জীবনে, এই মডার্ন লাইফে। তো ম্যাম, প্রথমে একটু জানতে চাইব, জরায়ু এটি আমাদের মহিলাদের শরীরে কি ধরনের কাজ করে থাকে? জরায়ু হচ্ছে মহিলাদের প্রজননতন্ত্রের একটা বিশেষ অর্গান বা অঙ্গ, যেটাকে আমরা বলি। এই জরায়ুর কাজ হচ্ছে গর্ভধারণ করা, আর প্রতি মাসে যে আমাদের মাসিক হয় তা কিন্তু এই জরায়ু থেকেই হয়ে থাকে। মানে মেয়েদের হচ্ছে প্রজননতন্ত্রের একটা বিশাল অংশ হচ্ছে এই জরায়ু। তার সাথে প্রজননতন্ত্রে আরও কিছু জিনিস থাকে, যেমন ডিম্বনালী থাকে, ডিম্বাশয় থাকে, এগুলো সবটা মিলেই হচ্ছে প্রজননতন্ত্র মহিলাদের। এই অর্গানে সবচাইতে বেশি সমস্যা যেটি আমরা শুনতে পাই সেটি হচ্ছে টিউমার, জরায়ু টিউমার। কি কি ধরনের টিউমার হতে পারে? টিউমার মানে কি, কোষের অস্বাভাবিক বৃদ্ধিটাকে আমরা বলি যে টিউমার তৈরি করে ফেলে। তো এখন জরায়ুতে কিন্তু দুই ধরনের টিউমারই হতে পারে। জরায়ুতে বিনাইন টিউমার হতে পারে, যেটা কিন্তু ক্ষতিকর না, আর জরায়ুতে কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারও কিন্তু হতে পারে, সেটাকে আমরা বলি ক্ষতিকর। তবে জরায়ুতে কমনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিনাইন টিউমার। আমরা ওটাকে লিউমায়োমা অথবা ফাইব্রোমা অথবা ওটাকে আমরা মায়োমা বলি, অথবা আমরা ওটাকে ফাইব্রয়েড নামেই সবাই চিনে থাকি। তো এই লিউমায়োমা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের যে মহিলারা আসে তাদের একেবারেই কমন একটা টিউমার। 35 থেকে 45 এজ, এই পিক এজটাতে দেখা যায় যে এই টিউমারটা বেশি হয়ে থাকে। এছাড়া দেখা যায় কি যে এই টিউমারটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কেন না, এটা কিন্তু একটা বিনাইন টিউমার। একেবারেই এটা থেকে ম্যালিগন্যান্সি হওয়ার চান্স খুবই কম, 0.1 to 2% বা 0.5 এইটুকু পর্যন্ত আমরা বলি, খুবই কম। কিন্তু জরায়ুর যে ম্যালিগন্যান্সি সেটা কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, সেটা কিন্তু আলাদা, এই টিউমার থেকে সাধারণত হয় না। ওটা হচ্ছে কি, যখন বেশি এইজে হয়, যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন। আর এই যে টিউমারটা আমরা যেটা ফাইব্রয়েড বা কমনলি যেটা সবাই নিয়ে আসে বা আমরা জরায়ু টিউমার বলতে যেটাকে বুঝি, এই ফাইব্রয়েড টিউমারটা কিন্তু এটা একেবারেই মানে সবাই মানে মোটামুটি বলে যে জরায়ু টিউমার বলতে এটাকেই আমরা বুঝে থাকি। এটা একটা স্লো গ্রোয়িং টিউমার। জরায়ুর গঠনটা যদি আমি চিন্তা করি, একদম ফান্ডাসের দিকে থাকে, বডি থাকে, সার্ভিক্সে থাকে, এভাবে করেও কিন্তু টিউমারটার অবস্থানে টিউমার হতে পারে। এছাড়া আবার কি হয় যে টিউমারটা কিন্তু তৈরি হয় ইন্টামোরাল মানে মাসেল লেয়ারে, পরে এটা যখন বাইরের দিকে যায় তখন আমরা এটাকে বলি সাবসেরাস। যখন মাসেলের মধ্যে থাকে তখন ওটাকে বলি আমরা ইন্টামোরাল, আর যখন হচ্ছে মিউকাস লেয়ারের দিকে চলে আসে তখন এটাকে আমরা বলি সাবমিউকাস। তবে সাবমিউকাস ভ্যারাইটির যেটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে এই জরায়ু টিউমারে। তো এটি নাম্বার বা সংখ্যায় কি ধরনের হতে পারে? এটি একটি বা একাধিক? একটিও হতে পারে, আবার একাধিকও হতে পারে, দুটাই কিন্তু কমন। একটিও দেখা যায় একটি টিউমার নিয়ে অনেকে আসে, আবার দেখা যায় যে একসাথে অনেকগুলোও কিন্তু হয়। দেখা যায় যে কমনলি দেখা যায় 20টা 25টাও কিন্তু হতে পারে। একটা টিউমার ছোট্ট মানে মোটর দানা থেকে একটা অরেঞ্জের শেপ আসতেই কিন্তু দেখা যায় যে 3 থেকে 5 বছর লেগে যায়। কি কি ধরনের উপসর্গ থাকতে পারে? দেখা যায় যে 75% ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে উপসর্গ ছাড়াই কিন্তু মহিলাদের জরায়ুতে টিউমার থাকে। মহিলারা যখন আমাদের কাছে আসে যে জরায়ু নিজস্ব কিছু সাইন সিমটম তৈরি করে, সেটা কি, সে কমনলি আমরা দেখি যে মাসিক সমস্যা তৈরি করে। মাসিক সমস্যা কি তৈরি করে, যে ঋতুস্রাবটা বেশি হচ্ছে, কীরকম যে তার প্রতি মাসে যে মাসিকটা হয়, মাসিকটার পরিমাণটা সময়টা ঠিকই থাকে নির্দিষ্ট সময় পরপর, কিন্তু দেখা যায় পরিমাণটা বেশি হচ্ছে। দেখা যায় যে পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে। দ্বিতীয় দিন অনেক বেশি রক্তপাত হওয়া, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে রক্তপাত বেড়ে যায়। দেখা যায় অনেক সময় রোগীরা বলে যে আমার চাকাচাক রক্ত যাচ্ছে। তবে এই টিউমারের মজার ব্যাপার হলো যে এটাতে ব্যথা তেমন একটা হয় না, কিন্তু যদি একটু একটু করে যদি ক্লট পাস হয়
তখন অনেক সময় রোগীরা ব্যথা কমপ্লেন করতে পারে। অথবা দেখা যায় যে এটার সাথে যদি অন্য কোনো ডিজিজ থাকে, এন্ডোমেট্রিওসিস, তাহলে কিন্তু ব্যথা হয়। আর জরায়ুর টিউমার বলতে আমরা কিন্তু বুঝি কি যে রেগুলার মাসিকটা হবে, পরিমাণটা বেশি যাবে, কিন্তু অনিয়মিত মাসিকও নিয়েও কিন্তু অনেকে আসে। অনিয়মিত মাসিকে দেখা যায় যে তার যদি সাবমিউকাস ভ্যারাইটি হয়ে থাকে, তাহলে দেখা যায় যে ওটা হয়তো মাসে 2-3 বার ব্লিডিং করতে হতে পারে, যা ওই মিউকাস লেয়ারটার ইনফেকশন হয়ে বা মিউকাস লেয়ারটাতে আলসার হয়ে দেখা যায় তার একটু অনিয়মিত মাসিকও হয়। এছাড়া দেখা যায় যে টিউমারটা যেহেতু স্লো গ্রোয়িং, গ্রোথ হতেই থাকে, আস্তে আস্তে যখন দেখা যায় যে 14 উইক সাইজের মতো হয়ে যায়, জরায়ু কিন্তু অনেক ছোট থাকে, আরও 8 উইক সাইজ, 6 উইক সাইজ। যখন 14 উইক সাইজের মতো হয়ে যায়, তখন দেখা যায় যে মহিলাটা তলপেটে একটা চাকা অনুভব করে। এটা যখন আরও বাড়তে থাকে, যখন এটার পজিশনের কারণে যে প্রেশার ইফেক্ট তৈরি করে, তখন দেখা যায় আমাদের জরায়ুর সামনে কি থাকে, প্রস্রাবের থলি থাকে, ব্লাডার। সেখানে যদি চাপ দেয় তাহলে প্রস্রাবটা ঘন ঘন হতে পারে, দেখা যায় প্রস্রাবটা অনেক সময় আটকে যেতে পারে। এরকম করেও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে। পিছন দিকে কি থাকে, র্যাকটাম থাকে, তাহলে দেখা যায় যে র্যাকটামটার জন্য চাপ দিলে তখন অনেকে কনস্টিপেশন হতে পারে, এরকম। এছাড়া দেখা যায় কি যে রক্তশূন্যতাও কিন্তু রোগীরা নিয়ে আসে। অনেক রোগীরা কিন্তু আসে আমাদের কাছে রক্তশূন্যতা নিয়ে। এছাড়া দেখা যায় যে যারা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে, এরাও কিন্তু অনেকে আসে আমাদের কাছে যে তার বাচ্চা হচ্ছে না। এটার সাথে একটি বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির একটি সংযোগ রয়েছে, সেটি কেন বা এই কারণে কেন একজন নারী ইনফার্টিলিটিতে ভুগবেন? এই প্রতিবন্ধকতাটাও আবার ডিপেন্ড করে জরায়ুতে কতগুলি টিউমার, তার সাইজের উপরে, সংখ্যার উপরে, অবস্থানের উপরে। যদি দেখা যায় সাইজ বড়, অনেকগুলো টিউমার, তাহলে জরায়ুটা কি একটা বেড, সেই বেডের উপরে কি আইসো ফার্টিলাইজড ওভামটা ইমপ্ল্যান্ট হবে। এখন যদি দেখা যায় যে সেই অনেকগুলো টিউমারের জন্য বেডটা উঁচু নিচু হয়ে যায়, তাহলে ফার্টিলাইজড ওভামটা এসে ওখানে ইমপ্ল্যান্ট হতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে তখন গর্ভধারণটা হয় না। এছাড়া আবার কি দেখা যায় যে ফান্ডাসের একটা বড় টিউমার, সেই টিউমারটা দেখা যায় যে জরায়ুর দুই পাশে দুটো ফেলোপিয়ান টিউব বা আমরা হচ্ছে ডিম্বনালী বলি, সেই ডিম্বনালীর ওপেনিংগুলো কিন্তু জরায়ুতে। যদি দেখা যায় টিউমারটা সেই ডিম্বনালীর ওপেনিংগুলো বন্ধ করে ফেলে, তখন দেখা যায় যে স্পার্মেটোজোয়াটা বা শুক্রাণুটা পৌঁছাতে পারে না, তখনও কিন্তু বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। এছাড়া আবার কি দেখা যায় যে দেখা গেলো কনসিভ করলো ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে প্লাসেন্টাটা সেটা হয়তো যে জরায়ুটা ইন্টামোরাল তার উপরে বসেছে, তখন দেখা গেলো তার ঠিক মতো গ্রোথ হচ্ছে না, তখন কিন্তু দেখা যায় যে গর্ভপাতের একটা সম্ভাবনা থাকে। এছাড়া যদি দেখা যায় যে টিউমারটা সেটা হচ্ছে সাবমিউকাস যদি থাকে, তখন সেটা কি করে, সেটা হচ্ছে মিউকাস লেয়ারটাকে চাপা দিয়ে রাখে, তখনও সেখানে সুন্দর মতো করে ওভামটা ফার্টিলাইজড ওভামটা ইমপ্ল্যান্ট হতে পারে না। তবে আমরা কিন্তু সব সময় বলবো না যে জরায়ু টিউমারের জন্যই ইনফার্টিলিটি হচ্ছে। আমরা কখনোই সাবসেরাস অথবা ইন্টামোরাল যেটা বাইরের দিকে থাকে, সেটাকে কখনোই আমরা দায়ী করব না বন্ধ্যাত্বের জন্য। বন্ধ্যাত্বের জন্য আসলে ম্যাক্সিমামই দেখা যায় যে ইন্টামোরাল যেটা মিউকাস লেয়ারের দিকে অথবা সাবমিউকাস, সেটা সবসময় দেখা যায় হ্যাম্পার করে থাকে। অনেকে বলে যে টিউমারটা অপারেশন করতে চায়, যে আমার এই টিউমারটার জন্যই হয়তো বা আমার প্রেগনেন্সিটা হচ্ছে না। তখন আমরা তাদেরকে বলি যে না, আমরা টিউমারটা অপারেশন করব না, কারণ হচ্ছে যে টিউমারটা যদি আমরা অপারেশন করি, তাহলে ছোট টিউমার, এটা এত ছোট টিউমার কোনো সিমটম তৈরি করছে না, আর আমার কাছে মনে হচ্ছে না যে এটার জন্য সাবফার্টিলিটি হতে পারে। তো যদি আমরা টিউমারটা যেটা দরকার নাই, সিমটম নাই, আমি বুঝতেছি যে এটার জন্য হচ্ছে না, কিন্তু তারপরেও মহিলারা অনেক উদ্গ্রীব থাকে যে এটার জন্যই হয়তো হচ্ছে না। কিন্তু তখন তাদেরকে আমরা কাউন্সেলিং করি, বোঝানোর চেষ্টা করি এবং তাদেরকে বলি যে না, আপনার এটার জন্য না, যদি আমরা এটা অপারেশন করি তাহলে কি একটা স্কার তৈরি হয়ে যাবে, স্কারের সেখানে অনেক কিছু অ্যাডিশন তৈরি হবে, তাহলে জরায়ু, তার ফেলোপিয়ান টিউব এবং ওভারি, এই যে সুন্দর যে একটা সেট আপ, এই সেট আপটা নষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে ইনফার্টিলিটির অন্য একটা কারণ হয়ে দাঁড়ায়, যে ফিমরিয়াগুলো যদি নষ্ট হয়ে যায়, ফিমরিয়াগুলো ওভামটা ঠিক মতো পিক আপ করতে পারবে না, তখন দেখা যায় জরায়ুর অন্য একটা কারণ তৈরি হয় ইনফার্টিলিটির। এই জন্য আমরা ডিসকারেজ করি, বলি যে না, দরকার না থাকলে অপারেশন করা দরকার নাই। একটু জানতে চাইবো যে এর কি কি ট্রিটমেন্ট রয়েছে, কোন ধরনের ট্রিটমেন্ট আছে? জরায়ু টিউমারের ট্রিটমেন্টের মধ্যে ডিপেন্ড করবে যে সে কী সমস্যা নিয়ে আমার কাছে এসেছে, সেই সমস্যার উপর ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। তো মেডিকেল ট্রিটমেন্টের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমরা দুইটা কারণে মেডিকেল ট্রিটমেন্টটা দিই। অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে যে টিউমারটা এই টিউমারের জন্য আমি বলছি যে আগেই কি হয় যে তার হচ্ছে রক্তক্ষরণটা বেশি হয়, পেশেন্ট এনিমিয়া হয়ে যায়, তাহলে এনিমিয়া কারেকশনের জন্য দেখা যায় যে আমরা ট্রেনেক্সিমিক অ্যাসিড দিয়ে এনিমিয়াটা আমরা কারেক্ট করতে পারি। তো এই জন্য আমরা ট্রেনেক্সিমিক অ্যাসিড দিই। এছাড়া দেখা যায় যে
রক্তক্ষরণটা বেশি হচ্ছে, রক্তক্ষরণটাকেও আমরা কমানোর জন্য দেখা যায় আমরা প্রোজেস্টেরন টাইপের ওষুধ দিয়ে থাকি। সেই প্রোজেস্টেরনটা হচ্ছে নরসিস্টেরন অ্যাসিডের, এটাকে আমরা সাইক্লিকলি দেই, তাহলে দেখা যায় ব্লিডিংটা অনেকটা কমে যায়। আসে। আমরা কি জানি জরায়ু টিউমারটা কিন্তু একটা ইস্ট্রোজেনিক কন্ডিশনে তৈরি হয়, একটি হরমোনের ইনফ্লুয়েন্সে। ইনফ্লুয়েন্স হয়। এখন এই ইস্ট্রোজেনিক কন্ডিশনটার জন্য দেখুন আমরা যদি এটা হচ্ছে সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর নামে গ্রুপের একটা ওষুধ এসেছে, ইউলিপ্রিস্টল এসিটেট নামে। এটা 5 মিলিগ্রামের ওষুধ, খুবই ভালো। ইউলিপ্রিস্টল এসিটেট যেটা, এটা যে টিউমারটাকে যে ছোট করে ফেলে, তার সিমটমটা কমে যায় এবং সাইজটা কমে যায় এবং দেখা যায় তার ফার্টিলিটি কিন্তু ইমপ্রুভ হয়। কিন্তু তারপর আমরা পেশেন্টকে কিন্তু কাউন্সিলিং করি যে এটাতে যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু আপনার সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হতে অপারেশনের পারে, দিকে যেতে হবে। তো ম্যাম কি কি ধরনের সার্জারি রয়েছে? আচ্ছা, সার্জারির মধ্যে আমরা যেটা কনজারভেটিভ সার্জারি করি, ডেফিনিটিভ সার্জারি করি। কনজারভেটিভ সার্জারির মধ্যে হচ্ছে কনজারভেটিভ সার্জারিটা কাদের করি? যাদের দেখা যায় এজ কম বা যাদের ফার্টিলিটি চাচ্ছে, তখন তাদের জন্য আমরা এই কনজারভেটিভ সার্জারিটা পছন্দ করি। আমাদের দেশে কনজারভেটিভ সার্জারি হচ্ছে মায়োমেক্টমি আমরা করে থাকি, এটা ওয়াইডলি প্র্যাকটিস হয়। মায়োমেক্টমি আবার দুইভাবে করা যায়, ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়, আবার ওপেন করেও মায়োমেক্টমি করা যায়। ওপেন মায়োমেক্টমিটা অনেক বেশি প্রচলিত আমাদের দেশে, তবে আমাদের দেশে কিন্তু এখন ধীরে ধীরে ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমিটাও কিন্তু জনপ্রিয় হচ্ছে। তো এখন এছাড়াও আরও কিছু কনজারভেটিভ করা যায়, যেমন হচ্ছে অ্যাম্বোলোথেরাপি দেওয়া যায়, ইউটেরারি অ্যাম্বোলোথেরাপি অথবা মায়োলাইসিস, এগুলো কনজারভেটিভ সার্জারি। এখানেও ইউটেরাসটা কিন্তু প্রিজার্ভ হয়। আর ডেফিনিটিভ সার্জারি হিসেবে আমরা কিন্তু হিস্টেকটমিটাকে বলে থাকি। হিস্টেকটমিও কিন্তু দুইভাবেই করা যায়, এটা ল্যাপারোস্কোপিক্যালি করা যায়, ওপেন করেও কিন্তু করা যায়। ওপেন করে তো সর্বত্রই করা যায়, ল্যাপারোস্কোপিক সেটআপ যেখানে থাকে সেখানে কিন্তু তারাও ল্যাপারোস্কোপিক্যালি করতে করা যায়। ল্যাপারোস্কোপিক্যালি টোটালটাই কিন্তু করা যায়, সেটাকে আমরা টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি বলি। অথবা ল্যাপারোস্কোপিক্যালি আমরা অ্যাসিস্টেড, এটা হচ্ছে ল্যাপারোস্কোপি LVH বলি, হ্যাঁ, ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজিনাল হিস্টেকটমি। অথবা যেখানে এই ফেসিলিটি নাই কিন্তু ছোট আনম্যারিড বা সে হচ্ছে একটু অ্যাবডোমেনটা কাটতে চাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আবার নন ডিসেন্ট করেও কিন্তু নিচে ভ্যাজিনাল রুটেও কিন্তু এই ইউটেরাসটা বের করা যায়, হিস্টেকটমি করা যায়। এটাকে নন ডিসেন্ট ভ্যাজিনাল হিস্টেকটমি আমরা বলে থাকি। যেসব মায়েদের নিউলি ম্যারিড, এখনো বেবি কনসিভ করতে পারেননি, কিন্তু এরকম একটি সার্জারির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তো কতদিনের মধ্যে আবার তিনি কনসিভ করতে পারবেন? মায়োমেক্টমি কিন্তু একটা মেজর অপারেশন। মায়োমেক্টমি করার পরে 6 মাস পরে আপনি কনসিভ করতে পারবেন। তবে মায়োমেক্টমি করলে যে জিনিসটা হয়, যত আমরা আর্লি এজে করব তত মায়োমেক্টমির সাকসেস রেট ভালো। আচ্ছা, তো মায়োমেক্টমির যে সাকসেস এবং এর যে অ্যাডভান্টেজ সেটি সম্পর্কে জানবো, তবে তার আগে আমাদের এই প্রোগ্রামের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি, সেটি এখন দেখিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ডায়াবেটিস রোগী কিভাবে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবেন। এটি কিন্তু খুব সহজ ব্যাপার। আসল ব্যাপারটা হচ্ছে কি, যদি লাইফস্টাইল এবং জীবনযাপন যদি একটু হেলদি করা যায়, একটু যদি নিয়ম মেনে চলা যায়, তাহলে কিন্তু ব্লাড সুগারটা কন্ট্রোল করাটা খুবই ইজি। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সবার প্রথমে এটা সবাই জানেন যে নিয়মিত হাঁটতে হবে। হাঁটার ব্যাপারটা আমি এজন্যই বলছি, অবশ্যই আপনাকে ঘাম ঝরিয়ে 1 ঘন্টা হাঁটতে হবে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যাদের ডায়াবেটিস আছে তাদের আদার্স কোনো কমপ্লিকেশন আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে তাদের ডায়াবেটিস থাকে, তাদের আবার হার্ট ডিজিজ হয়ে যায়, কিডনিতে সমস্যা হয়, ব্রেনের প্রবলেম থাকে, তো সেই ব্যাপারটাও কিন্তু লক্ষণীয়। তো সেক্ষেত্রে সকালবেলা অবশ্যই টাইম মতো নাস্তা করতে হবে। সকালের নাস্তা আপনারা রাখতে পারেন লাল আটা রুটির সাথে মিক্সড ভেজিটেবল রাখবেন, কারণ হচ্ছে ভেজিটেবলস হচ্ছে লো জিআই ফর্মুলায়, মানে লো জিআই আছে, যেটা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। এর মধ্যে হাই ফাইবার থাকার কারণে এটাও হেলথের জন্য ভালো কাজ করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। আর ডায়াবেটিস পেশেন্ট প্রতিদিন একটা করে ডিম খেতেই পারবেন। মধ্য সকালে যেও আরেকটা খাবার খেতে হবে, কারণ আমরা বলে থাকি যে ডায়াবেটিস পেশেন্টকে সাধারণত খাবারটি 5 থেকে 6 ভাগে ভাগ করে দেওয়ার জন্য, এবং যেটা করতে হবে আপনি 3 থেকে 4 ঘন্টা পর পর খাবেন। তবে একসাথে বেশি খাবার খাওয়া যাবে না, আপনি বারবার করে খেতে পারবেন। মধ্য সকালে যে খেতে পারেন আপনি টক জাতীয় ফল, যাদের চায়ের অভ্যাস আছে তারা আপনারা চাইলে গ্রিন টি পান করতে পারেন অথবা আদা চা পান করতে পারেন, একটু লেবু দিয়ে পান করবেন।
তবে আমি সেক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে বলবো যারা কিনা একটু স্যাকারিন জাতীয় কোনো কিছু খেতে পছন্দ করেন তাদেরকে বলবো এটি অ্যাভয়েড করার জন্য, কারণ এটি অনেক সময় কিন্তু কিডনিতে সমস্যা করে থাকে। লাঞ্চের ক্ষেত্রে অনেকেই একটু কনফিউজ থাকে যে আমার তো ডায়াবেটিস হচ্ছে, আমি কি ভাত খেতে পারবো কিনা। অবশ্যই আপনি ভাত খেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে আপনি কতটুকু পরিমাণে ভাত খাচ্ছেন। এখানে ভাতের ক্ষেত্রে বেশ ব্যাপার আছে, যেমন চালে যতটুকু জিআই থাকে তার চেয়ে যখন চালটা ফুটানো হচ্ছে তখন কিন্তু এই জিআই আরও বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে এই ব্যাপারটাও লক্ষণীয়। এবং ভাতটা বলবো যে অতিরিক্ত পরিমাণে সিদ্ধ ভাত না খেতে, মানে একেবারে নরম ভাত না খেতে, একটু হাফ নরম থাকবে এমন ভাত খাওয়ার কথা বলবো। আর যাদের ডায়াবেটিস আছে তারা যেটা করবেন যে একটু ভেজিটেবল প্লাস সালাদ, একটু টক জাতীয় ফল বেশি করে খাবেন, তাহলে এটাও আপনার হেলথের জন্য যেমন ভালো কাজ করবে, আপনার ব্লাড সুগার কিন্তু সহজেই নিয়ন্ত্রণে সাহায্য করবে। আর রাতের বেলার মানে খাবারে অর্থাৎ ডিনারে আপনি কিন্তু চাইলে মিক্সড ভেজিটেবল স্যুপ খেতে পারেন, যেটার সাথে একটু হয় চিকেন থাকবে না হয়তো ডিম থাকতে পারে। এটিও আপনার হেলথের জন্য ভালো কাজ করবে। আর রাতে ঘুমানোর আগে, বিশেষ করে 1 ঘন্টা আগে আপনি যদি একটু ছোট এক বাটি টক দই বা একটু 1 গ্লাস দুধ পান করেন, যেটা কিনা সর বাদে, সেটা কিন্তু আপনার হেলথের জন্য ভালো কাজ করবে। এবং যেটা বলবো যে নিয়মিত অবশ্যই আপনাকে ব্লাড সুগারটা টেস্ট করতে হবে যে কত আছে, তাহলে কিন্তু আপনি ব্লাড সুগার সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। মায়োমেক্টমির যে অ্যাডভান্টেজ বা কি সুবিধা রয়েছে এক্ষেত্রে আপনারা কি করেন? আচ্ছা, মায়োমেক্টমিটা হচ্ছে এটা হচ্ছে একটা কনজারভেটিভ সার্জারি। আগেই বলেছি, জরায়ুটা রেখে শুধু মায়োমাটা অপসারণ করা হয় জরায়ু থেকে। তো এখন এই মায়োমেক্টমি যদি, যেটা বলছিলাম আগে, যে 35 বছরের নিচে যদি আমরা মায়োমেক্টমিটা করি তাদের সাকসেস রেটটা কিন্তু বেশি। কনসিভ করার জন্য দেখা যায় যে 40% কনসিভ করে। কিন্তু যদি আমি এই মায়োমেক্টমিটাই যদি আমি তার এজ 35-এর উপরে যদি হয়ে যায় তখন যদি করি, তখন কিন্তু দেখা যায় ইনফার্টিলিটির অন্য কজগুলো চলে আসে। দেখা যায় ওভামের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে অথবা স্পার্মের কোয়ালিটি, তখন কিন্তু সাকসেস রেট কমে যায়, তখন কিন্তু 10%-এ চলে আসে। তারপরে এই মায়োমেক্টমি করার পরে ও পেশেন্টদেরকে আমরা বুঝিয়ে দিই যে 3-4 মাসের মধ্যে এটা কিন্তু শেপটা আবার চলে আসে, আপনার কনসিভ করার জন্য চেষ্টা করবেন। যখন সে কনসিভ করলে হয়তো তার বাচ্চা হলো বা যাই হোক, এখন দেখা যায় যে এরপরে কিন্তু তাকে আমরা কাউন্সিলিংয়ের আরেকটা পার্ট, যে যেহেতু মায়োমেক্টমি করি জরায়ুটা আমরা রেখে দিই, জরায়ুতে এরকম মায়োমা হয়, অনেক বেশি হতে পারে, কম হতে পারে, আবার কিন্তু রিকার করতে পারে। এটা তাকে ইনফর্ম করি, রিকার করতে পারে, টিউমার অপারেশন করে আবার হতে পারে, 5 to 10% দেখা যায় তার আবার রিকার হয়। এবং যেহেতু মায়োমা রিকার হয় তাহলে সাইন সিমটমও রিকার হয়। 1 to 5% দেখা যায় তার আবার ম্যানোরেজে একই সিমটমই আবার ফিরে আসে। দেখা যায় 1 to 5% তার আবার মায়োমার সিমটম যে ম্যানোরেজি সেটা কিন্তু আবার ফেরত আসতে পারে। তো দেখা যায় মায়োমেক্টমি করে যে পেশেন্ট চুপচাপ বসে থাকবে তা কিন্তু না, তাকে কিন্তু ফলো আপে আসতে হবে। ফলো আপে আসতে, কারণ যেহেতু মায়োমা আবার হয়, রিকার হয়, সাইন সিমটম ফেরত আসে, দেখা যায় মায়োমেক্টমি করা পেশেন্টদের 20 থেকে 25% কিন্তু পরবর্তী লাইফে হিস্টেক্টমি লাগতে পারে আবার এই টিউমারের জন্য। এই জন্য এই ধরনের জরায়ু টিউমারে যারা আক্রান্ত হয়েছেন তাদের অ্যাকচুয়ালি শুধু ট্রিটমেন্ট করে বসে থাকলেই চলবে না, রেগুলার ফলো আপে আসতে হবে, আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং আমরা এই ফলো আপটাও দেখা যায় কি, আমরা 3 মাস, আমরা যদি মেডিকেল ট্রিটমেন্টও দিই বা মায়োমেক্টমিও করি, তাহলে আমরা 3 মাস 6 মাস পর পর বলি যে একটা আলট্রা করে আপনি দেখে নিয়েন যে আসতেছে কিনা। আবার যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন তাদের হিস্ট্রি নেই, হিস্ট্রি নিয়ে দেখি যে তার সিমটমটা চলে গেছে কিনা। অর্থাৎ ফলো আপের অনেক অনেক বেশি গুরুত্ব রয়েছে এই ক্ষেত্রে। ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেবার জন্য। এনটিভিকেও ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল জরায়ু টিউমার ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। টার্ম বলতে আমরা বোঝাই যে জেস্টেশনাল এজটা যদি 37 কমপ্লিটেড উইকস হয় তাহলে সেটাকে আমরা টার্ম বেবি বলি, এবং প্রি টার্ম হচ্ছে যদি 37 কমপ্লিটেড উইকসের আগে হয়, পোস্ট টার্ম হচ্ছে আফটার 42 উইকসের পরে। তো এই যে টার্ম বেবির বেলায় আমাদের একটা মেজার নিতে হবে, প্রি টার্মে কিন্তু আমাদের আরও বেশি মেজার নিতে হবে, কারণ এই বাচ্চাগুলোই রিস্কি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।